আপনি উর্দি পরে যদি তৃণমূলী গুন্ডাদের সঙ্গে একসঙ্গে একই রকম ভাবে কাজ করেন, তাহলে আপনি সেই উর্দির প্রোটেকশন কেন চাইবেন? হিউম্যান রাইটস কমিশন আমাদের রাজ্যে একটা আছে, চুপ হয়ে বসে আছে, সব জানে। যিনি পুলিশ মন্ত্রী হয়ে আছেন তথাকথিত, তিনি তো সংবিধানের শপথকে প্রতিদিন ভঙ্গ করছেন। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা কেন হবে? দাদা, এই যাদবপুর কাণ্ডে একাধিক মামলা, একাধিক জলগুলো আমরা যেমন দেখতে পাচ্ছি, সেই যাদবপুর কাণ্ডেরই বিক্ষোভ হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে। সেখানে ছাত্রীকে রীতিমতন তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় জেলের ভেতরে, এমনটাই অভিযোগ আছে ওসির বিরুদ্ধে। আপনারা তো এই মামলাটা লড়ছেন, কি হলো কোর্টে, বা এই মামলা নিয়ে যদি একটু বলেন। দেখুন, মামলা সবেমাত্র ফাইল হয়েছে, আর মামলা করার কারণ হচ্ছে যে কতগুলো ছাত্র, তারা ছাত্র ধর্মঘট করছে, তারা কলেজের মধ্যে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করছে। তৃণমূলী গুন্ডারা তারা কলেজে প্রবেশ করছে, কলেজের মধ্যে এই সব বহিরাগত তৃণমূলীরা তারা মেয়েদেরকে শারীরিকভাবে হেনস্থা করছে, গালাগাল দিচ্ছে। আর ঠিক গেটের বাইরে যদি ভিডিওটা খেয়াল করেন, দেখবেন পুলিশ, ওসি, মহিলা পুলিশের ওসি কনসার্ন থানার, তারা ওইখান থেকে চিৎকার করছে, ওকে বাইরে নিয়ে তারপর দেখে নিচ্ছে। তারপরে দেখা যাচ্ছে এই সব তৃণমূলী গুন্ডারা ওই মেয়েটিকে জাপটে ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে, আর পুলিশ গাড়িতে তুলে তাকে গালাগাল দিচ্ছে, কাস্টাডিতে নিয়ে গিয়ে পেটাচ্ছে, সারাদিন ধরে অকথ্য অত্যাচার চালাচ্ছে, রাত্রি 2টোর সময় তাকে ছেড়ে দিচ্ছে। অকল্পনীয়, মানে এইরকম একটা জঙ্গল রাজের উদাহরণ হতে পারে এইসব জায়গায় ঘটনা। কোনো সভ্য সমাজে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমার জানা নেই। যেখানে আইন শৃঙ্খলা বলে ন্যূনতম কিছু আছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমার জানা নেই। পুলিশ যারা চাকরি করেন তাদের নির্দিষ্ট আইন আছে, পুলিশ অ্যাক্ট আছে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল আছে, হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ে নির্দেশিকা আছে, সেই সব মেনে তাদের কাজ করতে হবে। আপনি উর্দি পরে যদি তৃণমূলী গুন্ডাদের সঙ্গে একসঙ্গে একই রকম ভাবে কাজ করেন, তাহলে আপনি সেই উর্দির প্রোটেকশন কেন চাইবেন? আপনি তো যখনই পুলিশের সঙ্গে বচসা হয় একটা অভিযোগ দায়ের করে দেন পুলিশের কাজে বাধা দিয়েছে বলে, আর আইন আপনাকে সেই প্রোটেকশন দিয়েছে যে আপনি যতক্ষণ পুলিশের উর্দি পরে থাকবেন, যতক্ষণ আপনি সরকারি কাজ করবেন, তখন সরকারি কাজে কেউ বাধা দিতে পারে না। তাহলে আপনি সেই উর্দি পরে যদি আপনি তৃণমূলের গুন্ডাদের মতো ব্যবহার করেন, তাহলে তো আপনি ওই কাজের যোগ্য নন। তাহলে আপনি ওই উর্দিটা খুলে সাধারণ নাগরিকের বেশে যেমনভাবে বাকি গুন্ডারা আসছে তেমনভাবে আসুন, মানুষ বুঝে নেবে। কিন্তু আপনি উর্দি পরে আসবেন, বলবেন যে আমি চাকরিতে আছি, সরকারি কাজ করছি, আর আপনি ব্যবহার করবেন তৃণমূলী গুন্ডাদের মতো, তাহলে এই সুবিধা কেন আশা করেন আপনারা? এইসব পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে এবং যত রকম ভাবে প্রতিবাদ করা যায় করতে হবে। আইনের রাস্তা তো আছেই, সেই রাস্তা তো আমরা নিশ্চয়ই লড়বো। দাদা, যেমনটা অভিযোগ উঠে আসছে, তাদের নাকি বেল্ট খুলে মারা হয়েছে, হাতে গরম মোম ঢেলে দেওয়া হয়েছে। দেখুন, এই ধরনের পশ্চিম মিদনাপুরের ঘটনা কোনো একটা ব্যতিক্রমী ঘটনা নয়। আপনি ঢোলাহাটে দেখেছেন 21 বছরের ছেলেটি খুন হয়েছে, হ্যাঁ, পরিবারের একমাত্র ছেলে, সে খুন হয়েছে, তার বিচার চাই। এইরকম ভাবে পুলিশ কাস্টাডিতে এরকম ভাবে হত্যা হচ্ছে, পুলিশ কাস্টাডিতে ফেলে তাকে নির্যাতন চালানো হচ্ছে, এইরকম ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। হিউম্যান রাইটস কমিশন আমাদের রাজ্যে একটা আছে, চুপ হয়ে বসে আছে, সব জানে। হ্যাঁ, আমাদের কলকাতা হাইকোর্টের মানে রিটায়ার্ড একজন বিচারপতি, তিনি জানেন হিউম্যান রাইটস কমিশনের কি দায়িত্ব আছে, করেন না, শুধু চাকরি করছেন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ভূমিকাও ভালো নয়। ফলে এই স্বশাসিত যতগুলো সংস্থা আছে যারা মানুষের হিউম্যান রাইটসকে এনশিওর করতে পারে, নিশ্চিত করতে পারে, তারা চুপ করে আছে বলে এইসব পুলিশগুলো আরো বেশি পাত্তা পাচ্ছে, আরো বেশি এরকম বেআইনি কাজ করতে পারছে আইনের উর্দি পরে। ফলে এই সমস্ত যারা বেআইনি কাজ করছে, যারা এই বেআইনি কাজকে সমর্থন করছেন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, এবং যারা বেআইনি কাজ করছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে গর্জে উঠতে হবে একেবারে। দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে একটি প্রশ্ন উঠে আসছে যে সাধারণ মানুষের কি তাহলে এরকম আন্দোলন করার কোনো অধিকার নেই? আপনি তো একজন আইনজীবী। সাধারণ মানুষের
নিশ্চয়ই অধিকার আছে এই ধরনের প্রতিবাদ করার, আর সেটাই একমাত্র রাস্তা। সেটাই বলার চেষ্টা করছি। সংবিধানটা যখন তৈরি হয়েছিল তখন কতগুলো স্বশাসিত সংস্থা রাখা হয়েছিল যে এই ধরনের বেআইনি কাজ হলে তারা যাতে তার প্রোটেকশন হিসেবে কাজ করে, সেগুলোকে তারা কগনিজেন্স নেয়, তার বিচার করে। কিন্তু দেখছেন হিউম্যান রাইটস কমিশন বা যতগুলো স্বশাসিত সংস্থা আছে, মহিলা কমিশন, যা যা আছে, এই সব স্বশাসিত সংস্থাগুলো একেবারে ডিফাঙ্ক্ট হয়ে বসে আছে, কোনো কাজ করছে না, তারা চাকরি করছে। ফলে তাদের যা আইনের দায়িত্ব ছিল সেই দায়বদ্ধতা তারা কেউ পালন করছে না। সেই জন্য প্রত্যেকের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। দাদা তাহলে ফের আরো একবার এই রাজ্যে তো পুলিশের ওপরে প্রশ্ন চিহ্ন উঠছে। রোজই উঠছে। আমাদের রাজ্যে কোনো পুলিশ নেই, তৃণমূলী গুন্ডা আছে আর সরকারি গুন্ডা আছে। দাদা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখন সব থেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে যে মুখ্যমন্ত্রী অর্থাৎ সেই যিনি পুলিশ মন্ত্রী তিনি কিন্তু এই বিষয়ে একটি বাক্য ব্যয় করেননি এখনো। কে মন্ত্রী? পুলিশ মন্ত্রীটা কে আমি জানি না। কারণ পুলিশ মন্ত্রী হতে গেলে তাকে সংবিধানে শপথ নিতে হয়, আর নিয়ে তাকে বলতে হয় যে আমি সংবিধানের বিধি মেনে, দেশের আইন মেনে আমি রাষ্ট্র পরিচালনা করব। যিনি পুলিশ মন্ত্রী হয়ে আছেন তথাকথিত, তিনি তো সংবিধানের শপথকে প্রতিদিন ভঙ্গ করছেন। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা কেন হবে না? কিন্তু দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, পুলিশ মন্ত্রী একটি বাক্য ব্যয় করলেন না, অন্যদিকে এই তৃণমূল অর্থাৎ শাসক ব্যবস্থার এক একটি মন্ত্রী পর পর জেলে যাচ্ছে, ব্রাত্য বসুর এগেইনস্টে এফআইআর হয়ে গেছে। পুলিশ মন্ত্রী নেই বলে? পুলিশ মন্ত্রী তখন তাকে বলবো যে সংবিধান মেনে কাজ করবে, আইনের বিধি মেনে কাজ করবে। যিনি আইন মানেন তাকে পুলিশ মন্ত্রী কেন বলতে যাব? কিন্তু দাদা ব্রাত্য বসুর এগেইনস্টেও এফআইআর হয়ে গেছে অলরেডি, শ্লীলতাহানি এবং মারধরে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্রাত্য বসু কিছু করেনি, ভিডিওটা পুরো ফেক ছিল। ফেক কি ফেক নয় সে তো পরে বিচার হবে। পুলিশ 7খানা এফআইআর এর ভিত্তিতে বীরভূমের ছেলেটিকে অ্যারেস্ট করেছে, ব্রাত্য বসুকে অ্যারেস্ট করেছে, এফআইআর তো হয়েছে। ব্রাত্য বসু অ্যারেস্ট হওয়ার পরে বাকি কথা বলবো। কিন্তু দাদা এই ব্রাত্য বসু একটি এফআইআর করেছিল, তার গাড়িতে আক্রমণ হয়েছিল সেই বেসিসে, সেটাতেও জল ঘোলা। ব্রাত্য বসু কোনো এফআইআর করেন? ব্রাত্য বসুর দায়িত্ব ছিল যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন পুলিশকে গিয়ে রিপোর্ট করা। তিনি করেননি, তিনি পালিয়ে গেছেন চোরের মতো। হ্যাঁ, রাজ্যের মন্ত্রী যদি চোরের ভূমিকা নেন তাহলে কিছু বলার নেই। কিন্তু এই ব্রাত্য বসুর গাড়িতে আক্রমণ হয়েছে এই নিয়ে দুটো এফআইআর হয়েছে, কপি নাম্বার 39-এ আছে 4টে থেকে 4:30, আর 44-এ আছে 3টে, এরকম দুটো 7খানা এফআইআর হয়েছে, 2টো পুলিশ করেছে, বাকি 5টা তৃণমূলের যারা আছে তারা করেছেন। ফলে শাসক দল যে কথা বলছে পুলিশও একই কথা বলছে। ফলে এখানে কিছু বলার নেই তো, এরা তো এটাই করছে। এদের যা দায়িত্ব ছিল সে দায়িত্ব পুলিশ কোনোদিন পালন করে না, আর তাই ওই ছেলেটিকে ধরে নিয়ে গেছে পুলিশ, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যে অভিযোগ লেখা হয়েছে যে অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, যাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে তারা বলছে অফিস পোড়ানো হয়নি। হ্যাঁ, ফলে পুলিশ যা বলছে মন্ত্রীকে বাঁচানোর জন্যে, তা লেখার সময় তৃণমূলের বাকিদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিতে বোধহয় অসুবিধা হয়েছে, যার কারণে সব ভুল করে ফেলেছে। হ্যাঁ, এখন কে কাকে বাঁচায় তার চেষ্টা চালাচ্ছে। ঠিক সেই জায়গাতে ব্রাত্য বসু যেখানে নিজে থেকে তার পরিবারকে ফোন করে ক্ষমা চাইছেন এবং তিনি এফবিতেও পোস্ট দিয়েছেন, সেই জায়গায় তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে ব্রাত্য বসু তো গাড়ির ভেতরে ছিল, তিনি কি করে জানবে কি হচ্ছে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটা 3-4 ফুট দূরে ছিল। শিক্ষাক্ষেত্রে একটা বিশ্ববিদ্যালয়ের অন্তরে সেই বিশ্ববিদ্যালয়ের একটি ছেলেকে চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ বা চেষ্টা চালিয়েছে। এই অভিযোগ যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ওঠে তার প্রথম কাজ হচ্ছে পদত্যাগ করা, করে বাকি কথা বলা, তার আগে তার কথা শোনাই উচিত না। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, এই ছাত্ররা যে আন্দোলন করছে এই আন্দোলন পুলিশ বারংবার বাধা দিয়ে যাচ্ছে। পুলিশ তো সরকারি গুন্ডা কাজই করছে, সব পুলিশ খারাপ আমি বলবো না,
কিছু পুলিশ নিশ্চয়ই ভালো আছে, কিন্তু যাদেরকে আমরা সামনে দেখতে পাচ্ছি তারা সরকারি উর্দি পরে তৃণমূলের গুন্ডার মতো কাজ করছে, ফলে এদের কাছ থেকে এটাই কাম্য।